নিউজ 18 বাংলায় আমার বাংলা নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো এবার পুজো অনুদান কেন্দ্রের। রাজ্যের পর এবার পুজো অনুদান কেন্দ্রের রাজ্যের 35টি পুজো কমিটিকে অনুদান, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে অনুদান, 10টি ক্লাবকে 1 লক্ষ টাকা করে 10 লক্ষ টাকা অনুদান, 25টি ক্লাবকে 50,000 টাকা করে অনুদান কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে। বাংলার 35টি দুর্গাপুজোকে আমরা সম্মানিত করলাম এবং আর্থিকভাবে যে কেন্দ্রীয় সরকারের যে সাহায্য, সেই সাহায্য তাদের কাছে পৌঁছে দিলাম। আমরা 25টি ক্লাবকে 50,000 টাকা, 10টি ক্লাবকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। যেহেতু বিশ্বের মানচিত্রে দুর্গাপুজো একটি বড় ভূমিকা এবং হেরিটেজ তকমা পেয়েছে, এবং দুর্গাপুজোর সাথে যে এত বৃহৎ অংশের মানুষের যোগাযোগ এবং একটা অর্থনীতির যে পরিকাঠামো, সেইটাকে সাহায্য করার জন্যই বাংলা আবারের সহযোগিতায় এই কিন্তু সাহায্য আমরা প্রত্যেকটি দুর্গাপুজোর কাছে পৌঁছে দিলাম। এই পুরস্কারটা দিতে গিয়ে ভারত সরকারের এই কালচারাল ডিপার্টমেন্ট যেটাকে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে শুধু দুর্গাপুজো নয়, দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে সারা বছরের যে সামাজিক কর্মকাণ্ড সেটার উপর এরা যে গুরুত্ব দিয়েছে সেটা ভালো লেগেছে। না, এটা ঠিক অনুদান বলবেন না, কারণ এটা আমরা যখন ওরা পুরস্কারটা ঘোষণা করেছে তখন তার ক্যাটাগরি ছিল এবং তার জন্য ফর্ম ফিল আপ করতে হয়েছিল, এবং তার মুখ্য কারণই ছিল হচ্ছে যে তাতে যাতে সোশ্যাল কাজটা থাকে, তাতে যে এরা আমাদেরকে নির্বাচিত করেছে তার জন্য আমরা তথ্য সম্প্রচার দপ্তরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। পুজোয় অনুদান দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে বিজেপি, কিন্তু মমতাকেই নকল কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন, কাল গোটা ভারতবর্ষকে উন্নয়নের ক্ষেত্রে সেই পথে যেতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুজো কমিটিগুলির পাশে দাঁড়াচ্ছিলেন তখন গেল রব উঠলো, এই বিজেপি বলেছিল কেন সাহায্য করা হবে, কেন এই টাকা বিলানো হচ্ছে। আর আজকে বিজেপি সেটা নকল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সমাজের বিভিন্ন শাখার মানুষের জন্য যে পরিষেবার ডালি নিয়ে আসছেন, সেইগুলো যারা নকল করেন, এই নির্লজ্জ বেহায়া বিজেপি নেতাদের তো আগে নাক্ষর দিয়ে ক্ষমা চাওয়া উচিত। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে অনুসরণ করার অভিযোগ উঠলেও তা মানতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি। এক্ষেত্রে সুকান্তর যুক্তি, দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণার পর কেন্দ্র এই উদ্যোগ নিয়েছে, অর্থাৎ দেশের সম্মান বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি দপ্তর এই অনুদান নেওয়ার সিদ্ধান্ত কবে থেকে নিয়েছে? যবে থেকে ইউনেস্কো কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করেছে। তো হেরিটেজ যখন ঘোষণা করেছে, ইউনেস্কোর হেরিটেজ মানে হচ্ছে সেটা পৃথিবীর ধরোহর, পৃথিবীর একটা কালচারের অংশ। তো স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার চেষ্টা করছে তাকে আরও যেন ভালো হয়। রাজনীতি সবেতে আছে, আপনি কিসের রাজনীতি নেই? সবেতে রাজনীতি থাকতে পারে। আপনার রাজনীতি মনে করলে রাজনীতি, রাজনীতি না মনে করলে আর একটা। আসি পরের খবরে। সিএএ বনাম শিক্ষা, 7 দিনের মধ্যে সিএএ চালুর দাবি করেছেন শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। সিএএ ডেডলাইন শান্তনু ঠাকুরের। লোকসভার আগে ফের বিজেপির সিএএ হাতিয়ার। 1 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশের সিএএ কার্যকরের দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সরাসরি চলে যাব, অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে মতুয়া মন জয় করতেই কি এই বক্তব্য রাখলেন আজ শান্তনু ঠাকুর? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে গত 19 সালের লোকসভা নির্বাচনের আগেই শান্তনু ঠাকুর এবং মতুয়া মহার সঙ্গে দাবি ছিল সিএ লাগু করতে হবে, এবং ঠাকুর বাড়িতে কেন্দ্রীয় ভাবে অর্থাৎ বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী এসেও কিন্তু দাবি করেছেন যে সিএ লাগু করা হবে। এবং শান্তনু ঠাকুর একাধিক সভায় অর্থাৎ বনগাঁ সহ বিভিন্ন এলাকায়, তার এলাকা সহ বিভিন্ন এলাকায় মতুয়াদের কাছে কিন্তু গিয়ে বিভিন্ন সময় বলেছে যে সিএ লাগু হবে এবং সিএ লাগু হওয়ার গ্যারান্টিও
দিয়েছেন এই লোকসভা নির্বাচনের আগে লাগু হবে বলেছেন এবং সেই মতোই আজই দক্ষিণ 24 পরগনার নিশ্চিন্তপুর এলাকায় একটি জনসভায় সমক্ষে দাঁড়িয়ে তিনি কিন্তু দাবি করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে এই রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্তে সিএ লাগু হবে, অর্থাৎ ডেডলাইন বেছে দিলেন এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে এই যে শান্তনু ঠাকুর বলছেন। এবং তিনি আগেও বারবার করে বনগাঁ সহ বিভিন্ন মতুয়া সভায় তিনি জানিয়েছেন যে সিএ লাগু হবে, সেক্ষেত্রে কারো বাধা কোনো রকম অসুবিধা হবে না, সিএর ক্ষেত্রে সিএ লাগু করবে কেন্দ্রীয় সরকার এবং তিনি তেমনটাই বারবার করে জানিয়েছেন এবং গ্যারান্টিও দিয়েছিলেন। এবং এই লোকসভা নির্বাচন যেহেতু কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন আসন্ন এবং সেখানে এই ধরনের সিএ লাগু হবে আগামী এক সপ্তাহের মধ্যে, বলাই যেতে পারে যে মতুয়াদের মন জয় করতে বিজেপি যে বদ্ধপরিকর বা বিজেপির যে উদ্যোগ ছিল যে গত লোকসভা নির্বাচনের আগে বারবার করে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মতুয়া সমাজের লোকদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএ লাগু করা হবে। আগে সিএ আইন পাশ হয়েছে, আইন প্রণয়নের পরেও কিন্তু একাধিক প্রতিবন্ধকতা দেখা গেছে এবং শান্তনু ঠাকুরকে দেখা গেছে যে সিএ লাগু হবে, সেক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসলেও এ রাজ্যের পক্ষ থেকেও যদি কোনো রকম প্রতিবন্ধকতা আসে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সিএ লাগু করবে, তেমন কিন্তু গ্যারান্টিও দিয়েছিলেন শান্তনু ঠাকুর। এবং সেই মতোই আজ দক্ষিণ 24 পরগনার এই সভা থেকে তিনি জানালেন, ঘোষণা করেছেন শান্তনু ঠাকুর যে 7 দিনের মধ্যে সিএ চালু হবে, কিন্তু বাংলায় সিএ চালু হতে দেওয়া হবে না মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন আমরা এসব কিছু হতে দেব না। যারা এখানকার নাগরিক তারা এখানকার নাগরিক, যাদের ভোটার তালিকার নাম আছে, যারা ভোট দেন, সরকার নির্বাচিত করেন, তারা নাগরিক। অনুপ্রবেশ সীমান্তে রক্ষার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, অমিত শাহের। ভোট এলেই তারা এইসব ধর্মীয় ভেদাভেদ, ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে, তখনই সিএএ, এনআরসি এইসব কথাবার্তা শুরু হয়। সিএ বনাম শিক্ষা কেন বলছি, কারণ একদিকে সিএ নিয়ে ডেডলাইন দিয়েছেন শান্তনু ঠাকুর, অন্যদিকে এবার স্কুল শিক্ষায় রাজবংশী ভাষায় পড়ানোর অনুমোদন দিতে চলেছে রাজ্য। কোচবিহারের 120টি স্কুল সহ রাজ্যের মোট 192টি স্কুলকে অনুমোদন দেওয়ার ভাবনা রাজ্যের। সরাসরি চলে যাবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, সামনেই 24-এর নির্বাচন এবং উত্তরবঙ্গে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর, আর সেই রাজবংশী মন জয়ে কি এই উদ্যোগ? দেখো, একদমই উত্তরবঙ্গে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর, বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ারের মতো লোকসভা নির্বাচনের যে আসনগুলি রয়েছে, বিশেষত কোচবিহার আসনে, এই কোচবিহারই আসনে রাজবংশী ভোট একটা অন্যতম বড় ফ্যাক্টর। বরাবরই আমরা দেখেছি যে রাজবংশীদের তরফে এই রাজবংশী ভাষাকে যাতে স্কুল শিক্ষায় অন্তর্ভুক্ত করা যায় এবং রাজবংশী ভাষায় যাতে স্কুল চালু করা যায় তা নিয়ে এই দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। কখন সেই দাবি পূরণ হতে চলেছে? যখন দেশ জুড়ে লোকসভা নির্বাচন একদম সামনে, দোরগড়ায়, সেই সময় এই দাবি পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন। আগামীকাল কোচবিহারের রাসমেলা ময়দান থেকে তিনি প্রশাসনিক সভাতে যোগ দেবেন। সেই প্রশাসনিক সভা থেকেই রাজবংশী ভাষায় স্কুলগুলিকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে তার ঘোষণা রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতা থেকে স্কুল শিক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকদের কোচবিহারের উদ্দেশ্যে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্য সচিব বিপি গোপালিকা। ফলত আগামীকাল কোচবিহারের অর্থাৎ উত্তরবঙ্গ সফরে যে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা পেতে চলেছে এই রাজবংশী ভাষায় স্কুলের স্বীকৃতি, তাতে কোনো সন্দেহ নেই। লোকসভা নির্বাচনের আগে কার্যত এই রাজবংশী ভাষায় স্বীকৃতি দিয়ে স্কুল চালু করা, যা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসাবেই দেখছে গোটা রাজনৈতিক মহল। আগামীকাল 192টি স্কুলকে রাজবংশী ভাষায় স্কুল শিক্ষায় অন্তর্ভুক্ত করা হবে এবং এর জন্য যে শিক্ষক নিয়োগ হবে তা প্রাথমিকভাবে প্যারা টিচার থেকে শিক্ষক নিয়োগ হবে। যেমনভাবে জঙ্গলমহলে সাঁওতালি ভাষায় স্কুল চালু করা হয়েছে এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, ঠিক একইভাবেই এই রাজবংশী ভাষায় প্রাথমিক পর্যায়ে 192টি স্কুলকে স্বীকৃতি দেওয়া হলেও আগামী দিনে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রায় 10 থেকে 12 হাজার পড়ুয়া প্রাথমিক স্কুলগুলিতে এই রাজবংশী ভাষার স্বীকৃতি এলে পড়ার সুযোগ পাবে, তেমনটাই জানাচ্ছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। বেশ। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, এবার শাহজাহানের বিরুদ্ধে মাছ চাষিদের টাকা আত্মসাতের অভিযোগ, 5 থেকে 7 কোটি টাকা হাতানোর অভিযোগ। শাহজাহানের বিরুদ্ধে বিক্ষোভ প্রতারিতদের। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, বিশাল সাম্রাজ্য।
5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে হানা দেয় ইডি। এর বিরোধিতায় পথে নামেন শাহজাহানের অনুগামীরা। তাঁদের হাতে মার খান ইডির অফিসাররা, মাথা ফাটে, রক্ত ঝরে। সেই থেকেই শাহজাহানের খোঁজ নেই। সন্দেশখালীর এই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে এবার মাছ চাষিদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এ নিয়ে রবিবার বিক্ষোভ দেখান প্রতারিত মাছ চাষি এবং এজেন্টরা। আমাদের দাবি মানতে হবে, আমাদের টাকা দিতে হবে। মিনাখার ঘোষপুরে লিনাস চিংড়ি কোম্পানি, এই সংস্থা বিভিন্ন এজেন্টদের থেকে মাছ কিনে বিদেশে রফতানি করত। এই সংস্থায় এজেন্ট হিসেবে মাছ সরবরাহ করতেন শেখ শাহজাহানও। এজেন্টদের দাবি 2018 সালে ওই সংস্থা টাকা দেওয়া বন্ধ করে দেয়। তখন সকল এজেন্টরা সংস্থার সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ঠিক হয় সংস্থায় মজুত মাছ বিক্রি করে এজেন্টদের টাকা ফেরত দেওয়া হবে। মজুত টন টন চিংড়ি মাছ বিক্রি করে বকেয়া মেটানোর প্রতিশ্রুতি দেন শাহজাহান। অভিযোগ, এরপর সব মাছ অন্য সংস্থায় বিক্রি করে দেন শাহজাহান। মজুত মাছ বিক্রি করে 5 থেকে 7 কোটি টাকা আয় হয়। অভিযোগ, পুরো টাকাটাই পকেটে ভরেন শাহজাহান। অন্য এজেন্টদের আর টাকা ফেরত দেননি। শাহজাহান ভাই একদিন আমাদেরকে ডেকে বলল, মাল আমরাই বিক্রি করব, আমরা যারা পাওনাদার আছি এই মাল বিক্রি করে নিয়ে আমরা যে যেমন পাই তেমন পার্সেন্টেজ করে সবাই নিয়ে নেব। কিন্তু শাহজাহান ভাই ভিতরতে মালগুলো সব বিক্রি করে নিল। আমরা খবর পেয়ে বারে বারে ওনার কাছে গেলাম, উনি আমাদের একটাও টাকাও দিল না। আমাদের টাকা দিতে হবে, আমাদের টাকা দিতে হবে, নাহলে আমরা কোম্পানি। শাহজাহানের কাছে টাকা চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। এও অভিযোগ, লিনাস চিংড়ি কোম্পানির মালিক পক্ষকে এলাকা ছাড়া করেন শাহজাহান। তারপর সংস্থার মালিকানাই নিজের হাতে নিয়ে নেন সন্দেশখালীর বেতাজ বাদশা। শাহজাহান ভাই বেচে কিনে যা টাকা এসছে সব নিজে নিয়ে আত্মসাৎ করেছে। এবার লাস্টের দিক গিয়ে আমাদের আর ধমকানি চমকানি দিয়ে টাকা পয়সা দিল না। মনে হয় ভয়ে ভয়ে ওর উপরে তো কথা বলতে পারি না, আমরা ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসলাম। এর আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আদিবাসীদের প্রায় 150 বিঘা জমি হাতানোর অভিযোগ ওঠে শাহজাহানের বিরুদ্ধে। এবার উঠল মাছ চাষি ও এজেন্টদের কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ। আমাদের টাকা দিতে হবে। মিনাখা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। এবার মালদার দিকে নজর রাখবো। মালদায় শুট আউট, গুলিবিদ্ধ বাবা ও ছেলে। মালদায় শুট আউট, গুলিবিদ্ধ বাবা ও ছেলে। গুলি চালানোর অভিযোগ 2 প্রতিবেশীর বিরুদ্ধে। কিন্তু কি কারণে এই গুলি জানবো, সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুরের পশ্চিম বেলসুর এলাকায় এই ঘটনা ঘটে। শৌচালয় নির্মাণ আর তাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ। প্রতিবেশীদের হাতে গুলিবিদ্ধ হলো বাবা ও ছেলে সাইজুল হক ও আব্দুল রহিম মুকসি। দুজনেরই শরীরে গুলি লেগেছে। তাদেরকে প্রাথমিকভাবে মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুলি চালানোর অভিযোগ উঠেছে 2 প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, এই 2 প্রতিবেশীরা এই গুলিবিদ্ধদের নিজেদের জমিতেই শৌচালয় তৈরিতে বাধা দিচ্ছিল। তারা যখন নিজেদের জমিতে শৌচালয় তৈরি করছিলেন সেই সময় তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয় শৌচালয় না তৈরি করার জন্য। এরপর যখন তারা নিজেদের জমি বলে শৌচালয় তৈরি শুরু করেন সেই সময় প্রতিবেশী হাসান আলী আহমেদ এবং ফজলুর রহমান এদের বিরুদ্ধে অভিযোগ, তারা আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় এবং গুলি চালায়। এই ঘটনার পর প্রতিবেশীরা যখন ধাওয়া করেন তখন অভিযুক্তরা এলাকা ছাড়ে। ঘটনায় পুলিশ পৌঁছেছে, তদন্ত চলছে। বেশ সেবক, ঠিক আছে। আমার জমিতে আমি বাথরুম করছিলাম, আমাকে গায়ের জোরে ওরা যারা গুলি চালালো তারা কে হয়? পড়োশি, বাড়ির পড়োশি। তাহলে কি কারণে গুলিটা চললো? ওই যে বাথরুমটা করতে দেবো না তো, আমি মানে ওখানে যে আমার রাস্তা দিয়ে যাচ্ছিলো ওই আহমদরা বাবা আইলো, বাবা এসে বললো কি যে তোমরা হটিয়ে করো, একটু হটিয়ে দিলাম। গ্রামের লোক এসে বললো কি যখন হটিয়ে দিলে তখন তুমি এটা করে পুঁটো এবার ওই হাসান আইসি ডাইরেক্ট আইসে গুলিটা মারলো। অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ স্কুলের মধ্যে। আর গতকাল যে ছবি আমরা দেখেছিলাম যে নরেন্দ্রপুরের স্কুলের তাণ্ডব, স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় পুলিশের জালে 2 তৃণমূল কর্মী, কিন্তু এফআইআর এ নাম থাকা 4 জনই এখনো অধরা।
অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। এই অভিযোগকে সামনে রেখে শনিবার তুলকালাম হয় নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরে। স্কুলে ঢুকে বেদম মারা হয় শিক্ষকদের, রেহাই পাননি শিক্ষিকারাও। অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের মদতে হামলা চালায় বহিরাগতরা। প্রায় 25-30 জন তো হবে, আরো বেশি। অলোক নাড়ু ছিলেন, হ্যাঁ আমরা দেখতে পেয়েছি। সম্পূর্ণ আমাদের হেড স্যারের মদতে ওনার গ্রুপ ডিকে দিয়ে গেট খুলিয়ে দিতে পারমিশন দিচ্ছেন। কাউকে ছাড়াবেন, আমি এটা জানতাম না। আমি আজকে রিপোর্ট এখনই তলব করবো এবং যা ব্যবস্থা নেব। শিক্ষামন্ত্রীর কড়া বার্তা। রবিবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুজনই তৃণমূল কর্মী, কিন্তু প্রধান শিক্ষক সহ যে 4 জনের নাম এফআইআর রয়েছে তাদের কাউকেই এখনো গ্রেপ্তার করা হয়নি। এর মধ্যে 3 জন তৃণমূলের স্থানীয় নেতা। এফআইআর নাম রয়েছে প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদের, নাম রয়েছে মনিজুর রহমানের, যিনি স্থানীয় তৃণমূল নেতা। এছাড়া এফআইআর নাম রয়েছে অলোক নাড়ু এবং আকবর আলী খানের। দুজনেই বনহুগলি 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। আমরা যদি না থাকতাম স্কুলটা আরো হয়তো তাণ্ডব হয়ে যেত। আমরা যতক্ষণ ছিল ততক্ষণ যারা গেছে কারো আমরা চিনতে পারিনি, যে যারা এই এসছে, ও এসছে, কে এসছে, কোথা থেকে এসছে জানি না, তাদেরকে বের করে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের কোনো কেউ জানি জনগণ গিয়েছে, এখানে দলের কোনো ব্যাপার নেই। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত লোককে বাইরে বার করে দিয়েছে এবং প্রশাসনও এসে, পুলিশ এসে হস্তক্ষেপ করেছে। তদন্ত হচ্ছে, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে দেখছি আমরা। এফআইআর এর থাকা নাম এখনো কেউ দেখছি, ইনভেস্টিগেশন করে জানা যাবে। যদি সদস্য দোষী থাকে সে শাস্তি পাবে। আমার দল হোক, অন্য দল হোক, আর যেই হোক না কেন, আমার নিজের লোকই হোক না কেন, শিক্ষক নিগৃহ হোক, শিক্ষকের ওপর অত্যাচার হোক, এটা আমরা কোনোদিনই বরদাস্ত করি না। বেশ কিছুদিন আগে অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে স্কুলের অঙ্কের শিক্ষকের বিরুদ্ধে। থানায় এফআইআর দায়ের হয়। তারপর থেকেই ওই শিক্ষক বেপাত্তা। শনিবার আচমকায় স্কুলের মধ্যে চড়াও হন বহিরাগতরা। 40 মিনিট ধরে চলে তাণ্ডব। শনিবার স্কুলে উপস্থিত ছিলেন 26 জন শিক্ষক, হেডমাস্টার সহ কয়েকজন শিক্ষককে বাদ দিয়ে বাকিদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ শিক্ষিকারাও রেহাই পাননি। হামলার ছবি তুলতে গেলে কয়েকজন শিক্ষকের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। প্রধান শিক্ষকের মদতেই স্কুলে ঢুকে এমন মারধর, দাবি আক্রান্ত শিক্ষকদের। শনিবার তারা থানায় অভিযোগ জানান। আমরা এফআইআর করেছি। এফআইআর প্রথমে হেডমাস্টার মশাইয়ের নাম আছে। আজকের এলাকাবাসী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা থেকে শুরু করে সবাই এই যে 50 জনকে হেডমাস্টার মশাই ঢুকেছে তার জন্য পুরো সন্ত্রস্ত ভীত। সুতরাং এর প্রতিকার আমরা চাই। সম্পূর্ণ মিথ্যে কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, যেটা আমি কঠোর এবং কঠিন হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি। নিউজ 18 বাংলা। বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। সোনামুখীতে আত্মঘাতী বিজেপি নেত্রী, পদের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ। জেলা সম্পাদক তরুণ সামন্তের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ। পদের লোভ দেখিয়ে ধর্ষণ করেছেন, তারপরেও সবসময় ভয় দেখানোর অভিযোগ নিহত বিজেপি নেত্রীর স্বামীর। অন্যদিকে ফাঁসির দাবি নিহতের শাশুড়ির। আমার বউ 12 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিল। আমাদের যে 12 নম্বর ওয়ার্ডের যে দাঁড়িয়েছিল তার ইনচার্জের দায়িত্ব নেয় তরুণ সামন্ত। তখন থেকে তার খুব মতলব ছিল। সে তাকে একটা পদের লোভ দেখিয়ে তাকে বিষ্ণুপুর নিয়ে যায়, তারপর তাকে ধর্ষণ করে এবং নিজে জবানবন্দিও দিয়ে গেছে। সে নিজে বলেছিল যে আমার টাকা বল আছে, আমার কেউ কিছু করতে পারবে না। যে ছবিটা ভাইরাল করে দেবো, যে আমার কাছে সব কিছু ডকুমেন্ট আছে, কেরিয়ার নষ্ট করে দেবো, তোমাকে একদম শেষ করে দেবো, এরকম ধরনের ভয়, সবসময় ভয় দেখাতো। তরুণ সামন্ত কোন দল করে? ও করে বিজেপি করে। আপনার বৌমা? আমার বৌমা বিজেপি করতো, ওকে ধর্ষণ করতো। আমি চাইছি যে ওর ফাঁসি হোক, ওর ফাঁসি ছাড়া ওর কোনো উপায় নেই, সত্যিই ফাঁসি হোক। আমার যখন বৌমা মারা গেছে ওর ফাঁসি আমরা চাচ্ছি। সরাসরি চলে যাব, দেবব্রত রয়েছে আমার সঙ্গে, দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, এই জেলা সম্পাদক তরুণ সামন্ত এখন কোথায়, এই প্রশ্নটা যেমন রাখবো, এবং পুলিশের তদন্তে কি উঠে আসছে, কারণ অসহযোগিতার অভিযোগ পরিবারের।
একেবারেই তমশ্রী, দেখো ইতিমধ্যেই আমরা কিন্তু এই তরুণ সামন্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার ফোন বারংবার সুইচ অফ আসছে, কারণ তিনি বাড়িতে নেই, তিনি এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। ইতিমধ্যেই সোনামুখী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সোনামুখী থানা পুলিশও তরুণ সামন্তের খোঁজ চালিয়েছে, কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি। যেমনটাই তুমি বললে যে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা, কারণ হচ্ছে এই ঘটনা নিয়ে দুবার কিন্তু অভিযোগ হয়েছে সোনামুখী থানায়। একবার মৃত যে বিজেপি নেত্রী তিনি নিজে অভিযোগ জানিয়েছিলেন যখন তাকে এই ধর্ষণ করা হয়েছিল, তারপর তিনি মানসিক অত্যাচার সহ্য না করতে পেরে এবং সোনামুখী থানার দ্বারস্থ হয়েছিলেন, অভিযোগ জানিয়েছিলেন, কোনো রকম সুরাহা হয়নি। তারপর তাকে ব্ল্যাকমেলিং করে দিনের পর দিন অত্যাচার ছবি ভাইরাল করে দেওয়ার কথা বলা হতো। তারপর তিনি আত্মহত্যা করেন এবং যে মৃত বিজেপি নেত্রী তার স্বামী সোনামুখী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তমশ্রী, বেশ, দেখুন অভিযোগ তো যদি তদন্ত হোক, আমরাও চাই যে তদন্ত হয়ে দোষী নিশ্চয়ই যে নির্দোষী সাব্যস্ত হয় তাহলে তার সাজা হোক, কিন্তু তদন্তের পূর্বে এই নিয়ে তো কথা বলা মুশকিল। তরুণবাবু কেমন ছিলেন? দলের ভালো কর্মী, ভালো সংগঠক, এটুকুই আমরা জানি। এবার অভিযোগ যদি উঠেছে, অভিযোগ যদি সারবত্তা থাকে, সে যেই হোক আর কি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, তিনি শাস্তি পাক, এটা আমরা চাই। আর গোটা ঘটনা নিয়ে পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানালেন অভিযুক্তকে পাকড়াওয়ের চেষ্টা চলছে। অভিযোগটা থানা পেয়েছে, যে মহিলা আছে সে মহিলার হাজবেন্ড যে আছে ও একটা অভিযোগ দিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর করা হয়েছে থানায়, সেকশন 306 আইপিসিতে সেটা রেজিস্টার হয়েছে। তারপর থেকে তদন্ত চালু হয়েছে। অভিযোগ যার বিরুদ্ধে হয়েছে সে অ্যাকিউজডকে ধরার চেষ্টা হচ্ছে, কিন্তু ও এখন এলাকায় থেকে বাইরে আছে, তো সেটা চেষ্টা চলছে। সাংসদের তহবিলের নেতার রাস্তা। সাংসদ তহবিল থেকে টাকা দিয়েছেন দিলীপ ঘোষ, সেই টাকা এগরায় বিজেপির মন্ডল সভাপতির বাড়ির সামনে ঢালাই রাস্তা। অভিযোগ, এলাকার অনেক রাস্তাই খারাপ, কিন্তু সেসব জায়গায় কাজ হয়নি, রাস্তা হয়েছে শুধু বিজেপি নেতার বাড়ির সামনে। আর এ নিয়েই বিজেপি তৃণমূল তরজাতুঙ্গে। পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত। এই এলাকারই মহানগরের বাসিন্দা দেবকুমার পণ্ডা, তিনি বিজেপির মন্ডল সভাপতি। এই বিজেপি নেতার বাড়ির সামনে তৈরি হয়েছে ঢালাই রাস্তা। টাকা বরাদ্দ করেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাস্তার সামনে বসানো হয়েছে ফলক, তাতে লেখা সাংসদ তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে 3 লক্ষ টাকা। এ নিয়েই এগরায় রাজনীতির হাওয়া গরম। আমার ব্যক্তিগত রাস্তা নয়, সেটা পাড়ার রাস্তা। ঢালাই রাস্তা বা শুরু হয়, সেটা হয় শেষ প্রান্ত থেকে হয় অথবা শুরু থেকে হয়। আমার যে পাড়াটা আমাদের মহানগর গ্রামের একদম শেষ প্রান্তে, আমার বাড়িটা হচ্ছে ওই গ্রামের একদম শেষ প্রান্তে। 6-7টা পরিবার আছে, তাহলে শেষ প্রান্ত থেকে রাস্তাটার কাজ শুরু হয়েছে। তাতে বিধায়ক সাহেবের সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। বিজেপি নেতার বাড়ির সামনে ঢালাই রাস্তা, অথচ নেতার বাড়ির থেকে 200 মিটারের মধ্যেই রাস্তা বেহাল। এ রাস্তায় পিচই পড়েনি, পুরোটাই মোড়ামের, খানা খন্দে ভরা। প্রতিদিন যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে। স্থানীয়দের প্রশ্ন, বিজেপি নেতা বলেই কি তার বাড়ির সামনে রাস্তা হয়ে গেল? আমাদের এখানে অনেক খারাপ রাস্তা পড়ে আছে, কিন্তু নেতারা সব রাস্তা করে নিচ্ছে। তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোথায় দেবেন? আর তারা সব সময় স্বজন পোষণ করেন, এটা আমরা জানি। সুতরাং তার দলের নেতা তাকে বলে তার বাড়ির রাস্তা বানিয়ে নিয়েছেন। দিলীপ ঘোষ যেখানে যেখানে রাস্তা দিয়েছেন আপনি দেখবেন সেটা তার কোনো কর্মী বা নেতার বাড়ি যাওয়ার রাস্তা বানিয়েছেন। সংসদ তহবিল থেকে প্রচুর জায়গায় আমি টাকা দিয়েছি, সেই টাকা বিডিওরা আটকে রেখেছেন, কাজ করছেন না। না তো যেখানে আমার কর্মীরা থাকে সেখানে রাস্তা করবো না? টিএমসি তো অন্য পার্টির লোকে জল পর্যন্ত দেয় না, বিদ্যুৎ দেয় না, ড্রেন দেয় না, রাস্তা দেয় না। আমরা সবার জন্য করি, তো যে পাড়ায় আমার কর্মী থাকবে সেখানেও রাস্তা করবো, কেন করবো না? পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। এবার জেলায় জেলায় পুকুর ভরাটের ছবি দেখাবো। 100 বছরের পুকুর ভরাট হচ্ছে বাঁকুড়ায়, আর এই নিয়ে জোর শোরগোল। অন্যদিকে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জেও পুকুর ভরাট, পদক্ষেপের আশ্বাস স্থানীয় পঞ্চায়েত প্রধানের। বাঁকুড়া শহরের লোহারপাড়া, এই এলাকাতেই রয়েছে 100 বছরের পুরনো পুকুর, নাম তালা পুকুর।
এই পুকুরেরই একাংশ ভরাট করা হচ্ছে। বিশাল এলাকা জুড়ে তালা পুকুর। স্থানীয়দের দাবি, প্রতিদিন তারা এই পুকুরের জল ব্যবহার করেন। এমন বড় একটা পুকুরই ভরাট হয়ে যাচ্ছে কৌশলে। প্রথমে পাড়ের একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে, তারপর পুকুরে ফেলা হয়েছে মাটি, জঞ্জাল। অভিযোগ, পুকুর ভরাট করে চড়া দামে জমি বিক্রির ছক কষেছেন মালিক। বাসন ধোয়া হয়, স্নান করা হয়, এটাই হচ্ছে আমাদের সবকিছু জোর। আমাদের আর কোথাও কিছু নেই। রাজীব পাঠক আর হচ্ছে পিন্টু পাঠক। আমরা পুকুর ভরাট করছি না, অ্যাকর্ডিং টু সিট অনুযায়ী আমরা এলাকা পার্টি চিহ্নিত করে আমরা মাটি ফেলছি। গাছও কিছু কাটা হয়েছে দিলাম। গাছ তো পাড়ের গাছ, পাড় খেয়ে যাচ্ছে, গাছ তো এমনি লোকের পড়ে গেলে লোকের মাথায় গাছ পড়বে। এসে কি দেখলেন? দেখলাম হ্যাঁ ওইটা হচ্ছে আর কি, যেন কিছুটা কাজ চলছে পাড়ের একদিকটা। স্থানীয়দের যেটা অভিযোগ যে গাছও কেটে দেওয়া হচ্ছে। কেটে দেওয়া হয়ে গেছে, গাছ তো কাটা হয়েছে, হ্যাঁ আমরা দেখি রিপোর্ট করব। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জেও চলছে পুকুর ভরাট। হিঙ্গলগঞ্জের বিশপুর এলাকা, এখানকার বাসিন্দা অংশুমন ঘোষ। বিশপুর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে প্রায় 500 মিটার দূরে তার পুকুর। সেই পুকুরেই দিনে দুপুরে ফেলা হচ্ছে মাটি। এখন প্রায় অর্ধেক ভরাট। যদিও পুকুর মালিকের দাবি, তিনি পুকুর ভরাট করছেন না। পুকুরটাই তো পুরো ভরাট করছি না, এই পাড় ভেঙে ভেঙে ধসে গেছে, সেই জন্য এই পাড়টা তৈরি করার জন্য এইটা করেছি। পুরো পুকুর ভরাট করব না। তো পুকুর ভরাট তো যেহেতু বেআইনি, অবশ্যই স্টেপ নেব। বললেন যে সেটা আমি সংবাদ নিয়ে দেখছি। আপনি তাহলে স্টেপ নিচ্ছেন, তাই তো? হুম। বাঁকুড়া এবং হিঙ্গলগঞ্জ থেকে প্রিয়ব্রত গোস্বামী এবং অনুপম সাহা, নিউজ 18 বাংলা। গাছ খুনের অপরাধে গ্রেফতার গাছি। 100 বছরের সাজা, শিকল দিয়ে বাঁধা হয়েছে দোষী গাছকে। দেখুন। শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে গাছ, কারণ এই গাছটিকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধ, সে খুন করেছে। গাছ হয়ে অন্য একটা গাছকে খুন করেছে, অন্য গাছকে খুন করে নিজে বেড়ে উঠেছে, তাই গ্রেপ্তার। এই গাছ গ্রেপ্তারের ঘটনা জলপাইগুড়ির বানারহাটের এক পর্যটন কেন্দ্রে। চাপা ফুল গাছ হত্যার অপরাধে গ্রেপ্তার পাকুড় গাছ। দেখা যাচ্ছে যে একটি গাছকে লোহার শিকল বেড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার অপরাধ একটি মাত্র, সে অন্য গাছকে মেরে সে বড় হয়েছে। শনিবার এই গাছটিকে গ্রেপ্তার করা হয় 100 বছরের জন্য। মুক্তি মিলবে 2124 সালের 26শে জানুয়ারি। ওই গাছটার জায়গায় অন্য একটি গাছকে আমরা লাগিয়েছিলাম। সেই গাছটাকে এই গাছটা যখন বিকশিত হয়, ওই গাছটাকে হত্যা করে বিকশিত হয়েছে। এবার মানুষ যদি মানুষকে মারে তাহলে তার সাজা হয়, তো গাছ যদি গাছকে মারে তার কি সাজা হবে? সেখান থেকেই মাথায় এলো এটাকে যদি অ্যারেস্ট করা যায়, এবং অ্যারেস্ট করে 100 বছরের জন্য আমরা অ্যারেস্ট করেছি, গ্রেপ্তার করেছি। একটা প্রকৃতির এটা সৃষ্টি যে অপর অপরকে মেরে আর অপর একটা জীবিত, যে কোনো জিনিস জীবিত থাকে। কারণ আমরা একটা গাছ মেরে মারার পরে সে কোনো গাছকে সেখানে জীবিত হয়, সেখানে তাকে অ্যারেস্ট করা হয়, সে ব্যাপারটা একটু আমরা পরিবেশ একটু কী ঘটনা দেখছি সেটা এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না। গাছের গ্রেপ্তারি বোঝাতে শিকল দিয়ে গাছটিকে বেঁধে রাখা হয়েছে। এই গ্রেপ্তার হওয়া গাছ দেখতে এখন পর্যটকদের ভিড়। না এরকম কোনোদিন দেখিনি, আজকে প্রথমবার আসলাম। এখানে দেখলাম একটা গাছকে আবার শিকল দিয়ে কেন বাঁধা আছে, তার জন্য ছবিটা তুললাম। গাছ গ্রেপ্তারের ঘটনা অভিনব, তবে প্রথম নয়। পাকিস্তানের পেশোয়ারে 125 বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার হয়ে আছে বট গাছ। 1898 সালে পেশোয়ারের সেনা ছাউনিতে বট গাছটিকে গ্রেপ্তার করেন ব্রিটিশ অফিসার জেমস কুইড। তখন থেকে গাছটি শিকল দিয়ে বাঁধা। বোর্ডে লেখা, আমি গ্রেপ্তার হয়ে রয়েছি। বানারহাটেও গ্রেপ্তার গাছ, 100 বছরের জন্য গ্রেপ্তার। বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।